ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন আমরা অনেক সময় লক্ষ্য করেছি বাজারে বা আমরা বাড়িতে অনেক জিনিস ব্যবহার করি, খুব শৌখিন, সৌন্দর্য লাগে, সুন্দর দেখতে লাগে। কিছু কিছু ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তু, তার উপরে দেখবে বিভিন্ন পদার্থের লেপন করা আছে, আস্তরণ দেওয়া আছে। যেমন দেখবে সোনার প্রলেপ দেওয়া আছে, কোথাও কোথাও নিকেলের প্রলেপ দেওয়া আছে। এই যে ধাতুগুলোর প্রলেপ দেওয়া হয়, সেই প্রলেপ দেওয়ার ঘটনাটা কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যেই করা হয়। তার মানে তৃতীয় টপিক যেটা তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং, তড়িৎ লেপনের এই প্রক্রিয়াটা কিন্তু তড়িৎ বিশ্লেষণের সাহায্যেই ঘটানো হয়, ওই ক্যাথোড অ্যানোডের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে। তো দেখো, এটা ডেফাইনটা বলছি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বা প্রক্রিয়ায় রাসায়নিকভাবে সক্রিয়, অনেক বেশি সক্রিয়, রাসায়নিকভাবে যেগুলো খুবই অ্যাক্টিভ, রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোন ধাতু বা ধাতু সংকরের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার ঘটনাকেই তড়িৎ লেপন বলে। কম সক্রিয় মানে কম, যেগুলো অ্যাক্টিভিটি কম আছে, কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার ঘটনাকে তড়িৎ লেপন বলা হয় বা ইলেকট্রোপ্লেটিং বলা হয়। নিশ্চিত ডেফাইনটা বুঝতে পারলে যে লোহা, যেমন আমরা লোহার তৈরি একটা চামচ, ওটা যদি ব্যবহার করি, ওটা এত সক্রিয় যে বায়ুর জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শে কি হয়, বিক্রিয়া করে মরিচা পড়ে যায়। কেন না, লোহাটা অনেক সক্রিয় ধাতু। সেই জন্য লোহার চামচের উপর আমরা নিকেলের একটা প্রলেপ দিয়ে দিই, নিকেল ধাতু, কারণ নিকেল ধাতু কম সক্রিয়। দস্তার প্রলেপ অনেক সময় দিয়ে দিই। অর্থাৎ এইরকমই কম সক্রিয় ধাতু একটা উপরে আস্তরণ দিয়ে দিলে কি হবে না, ওই লোহাটা আর বায়ুর সংস্পর্শে আসতে পারবে না। বাইরের যে আস্তরণটা থাকলো নিকেল, তার সংস্পর্শে, কি তামা, তার সংস্পর্শে থাকলো, কারণ তামা, নিকেল এগুলো হচ্ছে কম সক্রিয়। আর সেই ঘটনাটা হচ্ছে কিসের সাহায্যে করা হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ। এই কথাটাই লিখেছি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার ঘটনাকে আমার হচ্ছে তড়িৎ লেপন বলা হয়। উদ্দেশ্য, এটা করে রাখতে হবে যে তড়িৎ লেপনের কারণ কি বা উদ্দেশ্য কি। তড়িৎ লেপন দেওয়ার কারণ বা উদ্দেশ্য, এটাও করতে হবে, তোমাদের এই টপিকটা মনে রাখতে হবে। দুটো মেন কারণ বা উদ্দেশ্য,
প্রথমেই আমি বলছি, দেখো, বায়ুর সংস্পর্শে, বায়ু মানে জলীয় বায়ু, বায়ুর সংস্পর্শ থেকে বা কোনো রাসায়নিক আচ্ছা দেখো কি বললাম, বায়ুর সংস্পর্শ থেকে বা কোনো রাসায়নিক পদার্থের বিক্রিয়া বিক্রিয়া থেকে তামা, পিতল, হ্যাঁ, লোহা এগুলো তৈরি, হ্যাঁ, অর্থাৎ তামা, লোহা, পিতল প্রভৃতি তৈরি বস্তুকে রক্ষা করা। অর্থাৎ এই যে তামা, পিতল বা লোহার তৈরি যে বস্তুগুলো রয়েছে, হ্যাঁ, এই বস্তুগুলো জলীয় বাষ্পের সংস্পর্শে থাকলে রাসায়নিক ক্রিয়া ঘটবে, বা কোনো কেমিক্যালের সংস্পর্শে গেলে, হ্যাঁ, মনে করো হচ্ছে টক বা অ্যাসিড পদার্থ রয়েছে, লেবুর কোনো জলীয় দ্রবণ রয়েছে, তাতে তুমি লোহার চামচটা ডোবালে, তখন রাসায়নিক ক্রিয়া আরম্ভ হয়ে যায়। তাহলে সেই রাসায়নিক ক্রিয়া যাতে না ঘটে তার জন্যই এই তড়িৎ লেপন করাটা প্রয়োজন হয়, হ্যাঁ, বস্তু। তাহলে এটা হচ্ছে একটা বড় উদ্দেশ্য। এই জন্য মানে বস্তুগুলোকে রক্ষা করার জন্য, হ্যাঁ, বস্তুকে রক্ষা করার জন্য, এখানে আরেকটু কথাটা লিখে দিচ্ছি, করার জন্য তড়িৎ লেপন করা হয়, প্রয়োগ করা হয়। যেমন লোহাকে মরিচার থেকে লোহাতে মরিচা পড়া থেকে রক্ষা করার জন্য লোহাকে মরিচা পড়া হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর নিকেলের প্রলেপ দেওয়া হয়। এটা একটা উদ্দেশ্য। তাহলে রাসায়নিক ক্রিয়াগুলোকে করার জন্য, আমরা বন্ধ করার জন্য কি হয় না, এই তড়িৎ লেপনটা প্রয়োগ করা হয়। এটা ফার্স্ট উদ্দেশ্য বা কারণ হিসাবে মনে রাখতে পারবে। তেমনি বিভিন্ন ধাতু বা ধাতু সংকরের সৌন্দর্য ও স্থায়িত্ব বাড়ানোর জন্য, হ্যাঁ, তাহলে আমি আর একটা পয়েন্ট করলাম, সৌন্দর্য এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য আমরা তড়িৎ লেপন প্রয়োগ করে থাকি। তাহলে যে বলছি, বিভিন্ন ধাতু ও ধাতু সংকরের স্থায়িত্ব ও সৌন্দর্য, দেখতে খুব সুন্দর লাগবে এবং
তার স্টেবিলিটি বাড়বে। হ্যাঁ, স্থায়িত্ব ও সৌন্দর্য বাড়াতে তড়িৎ লেপন প্রয়োগ করা হয়। যেমন ধরো ব্রোঞ্জের গহনার উপর সোনার প্রলেপ দেওয়া হয়, পিতলের উপর সোনার প্রলেপ দিয়ে পিতলের যে মানে কালারটাকে আরো উজ্জ্বল করা হয়। হ্যাঁ, যেমন ব্রোঞ্জের তৈরি গহনাতে সোনা প্রলেপ দিয়ে কি হয়, সৌন্দর্য আর স্থায়িত্ব বাড়ে। প্রলেপ দেওয়া হয়। তাহলে এই দুটো উদ্দেশ্য মাথায় রাখতে হবে তোমাদের। একটা হচ্ছে রাসায়নিক ক্রিয়ার হাত থেকে রক্ষা করা। প্রথম পয়েন্টের মূল কথা ছিল যে রাসায়নিক বিক্রিয়া করলে তার ফলে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অধিক সক্রিয় ধাতুর তৈরি জিনিসপত্র মানে বস্তুগুলো। তেমনি দ্বিতীয় হচ্ছে সেই বস্তুগুলোর আরো সৌন্দর্য এবং স্থায়িত্ব দুই বাড়িয়ে দেয়। এই হচ্ছে আমার তড়িৎ লেপনের সাহায্যে। তড়িৎ লেপন করলে এই তড়িৎ লেপনে, এটা তো একটা তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ মানে এখানেও ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য যেগুলো ব্যবহার করা হবে সেগুলো তোমাকে মনে রাখতে হবে। সেই তড়িৎ লেপনে ব্যবহৃত ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্যের নাম। এমন টপিকটা শুরু করলাম। এখানে তোমাদের মনে রাখতে হবে যে ক্যাথোড কোনটা, অ্যানোড কোনটা এবং তড়িৎ বিশ্লেষ্য কোনটা, কি ব্যবহার করবে। ক্যাথোড অর্থাৎ যে বস্তুতে তড়িৎ লেপন করা হবে, যে বস্তুর উপর প্রলেপ দেব। যেমন ধরো একটা লোহার চামচে নিকেলের প্রলেপ দেবো, তাহলে বস্তুটা কি, লোহার চামচ। তাহলে চামচটাকে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে। যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে সেটি ক্যাথোড। যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুকে অ্যানোড, অর্থাৎ একটা বিশুদ্ধ সেই ধাতুর, হ্যাঁ, আমার যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর একটা বিশুদ্ধ অবস্থার দণ্ড, সেটা হচ্ছে অ্যানোড। আর তড়িৎ বিশ্লেষ্য, ওই যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর কোনো লবণ, যে লবণটা জলে দ্রাব্য হতে হবে। তাহলে দেখো, যে বস্তুর উপর প্রলেপ দেবে সেই বস্তুটি, যে বস্তুর উপর প্রলেপ তড়িৎ লেপন করা হবে, দেওয়া হবে, সেটিকে ক্যাথোড। নাম্বার 1 কথাটা মাথায় রাখতে হবে। আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুকে অ্যানোড। দুটো তড়িৎদ্বার বুঝতে পারলে। সোনার প্রলেপ দিলে সোনার দণ্ড একটা নিতে হবে যে অ্যানোড রূপে, আর ক্যাথোড হবে, যেমন ব্রোঞ্জের যদি সোনার প্রলেপ দাও ব্রোঞ্জটা হবে ক্যাথোড। আর মানে ব্রোঞ্জের সেই চুড়িগুলো মনে করো গয়না, সেই গয়নাগুলো হবে ক্যাথোড, আর সোনা হয়ে যাবে অ্যানোড। এবং এই সোনা কোন জলে দ্রাব্য লবণটি হবে হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য। এবং ওই ধাতু, যে ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে, হ্যাঁ, ওই ধাতু জলে দ্রাব্য
কোন লবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়। এটি তোমাকে মনে রাখতে হবে, মানে বুঝে বুঝে চিন্তা করে করে এটা বাড়াতে হবে মাথায়, মানে চিন্তাটা বাড়িয়ে মনে রাখলেই হবে। তাহলে যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে সেটিকে ক্যাথোড, বস্তুটাকে ক্যাথোড, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুটাকে অ্যানোড, এবং ওই ধাতুর জলে দ্রাব্য কোনো লবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়। যেমন আমরা কিছু উদাহরণ দিচ্ছি, যেমন দেখো একটা সারণী বা ট্যাবলেট করে দিচ্ছি। দেখো, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তারপরে কুলাম্বে আছে, স্তম্ভে আছে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য, আর তারপরে আছে ক্যাথোডের নামটা দেবো আর অ্যানোডের নাম। যেমন ধরো আমরা তামার প্রলেপ দেবো, 1 নম্বর প্রথম পয়েন্টে দিচ্ছি তামা ধাতুর প্রলেপ দেব। তামার প্রলেপ দিতে গেলে যে তড়িৎ বিশ্লেষ্যটা ব্যবহার করবে সেটা হচ্ছে কপার সালফেট। তাহলে এখানে হবে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যের নাম হবে কপার সালফেট। সংকেত CuSO4। কেমন? ক্যাথোড কোনটা ব্যবহৃত হবে না, যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে, যে বস্তুর উপর প্রলেপ তড়িৎ লেপন করা হবে, প্রলেপ দেওয়া হবে, দেওয়া হয় সেই বস্তুকে, সেই বস্তুকেই ক্যাথোড রূপে ব্যবহার করবে। এবার অ্যানোড কি করবে না, বিশুদ্ধ তামা বা কপার দণ্ড যাকে বলে, তামার দণ্ড, তামা ধাতুর দণ্ড হচ্ছে অ্যানোড রূপে ব্যবহার করবে। তাহলে এটা হচ্ছে তোমার তামার প্রলেপ গেল। দ্বিতীয় ধরো নিকেলের প্রলেপ দিবে, নিকেল ধাতুর প্রলেপ তুমি যদি দাও তাহলে এর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ নিকেল ধাতুর এমন একটা লবণ চয়েস করতে হবে যেটা জলে দ্রাব্য। যেমন নিকেল সালফেট, নিকেল সালফেট NiSO4 সংকেত নিকেল সালফেট। আর ক্যাথোড কি না, যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে সেটাই হবে ক্যাথোড, অর্থাৎ এই টপিকটা একই। যেমন লোহার চামচে নিকেলের প্রলেপ দিলে চামচটা হয়ে যাবে, লোহার চামচগুলো হবে ক্যাথোড। আর অ্যানোড কি হবে, বিশুদ্ধ নিকেল দণ্ড। 2 নম্বরে দিচ্ছি বিশুদ্ধ নিকেল Ni দণ্ড। 3 ধরো সোনার প্রলেপ দিবে, সোনা ধাতুর প্রলেপ দিবে। এগুলো প্রত্যেকটাই পড়ে, হ্যাঁ প্রত্যেকটাই প্রশ্ন হিসাবে তোমাদের থাকে। সোনা ধাতুর যদি প্রলেপ দাও তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্য কি রাখবে না, সোনা ধাতুর একটা জলে দ্রাব্য লবণ, যেমন সোডিয়াম অরোসায়ানাইড বা পটাশিয়াম অরোসায়ানাইড। সোডিয়াম বা পটাশিয়াম সায়ানাইড, যার সংকেত Na, সোনার চিহ্ন Au, Cn2। সোডিয়াম অরোসায়ানাইড NaAu Cn2। এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এটা হ্যাঁ একটা জটিল লবণ, তবে এটা জলে দ্রাব্য হয়। তাহলে এই হচ্ছে সোনার প্রলেপে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য। ক্যাথোড কোনটা
না যে বস্তুর উপর সোনার প্রলেপ দিবে সেই বস্তুটাকেই ক্যাথোড, অর্থাৎ এই কথাটা একই আছে। নাম্বার 3, অ্যানোড কি না বিশুদ্ধ সোনার পাত বা দণ্ড। নাম্বার 4, আরো এক দুটো বলছি। 4 যেমন ধরো রূপার প্রলেপ অনেক সময় আমরা দিয়ে থাকি, হ্যাঁ সিলভারের প্রলেপ বা রূপার প্রলেপ দিলে তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করবে না সোডিয়াম বা পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। সোডিয়াম বা পটাশিয়াম হলে হবে সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড। সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড, তবে এই কথাটা একসঙ্গেই হবে। আর্জেন্টো সায়ানাইড, অরো সায়ানাইড, এই কথাগুলো কিন্তু একই সঙ্গে টপিক হবে, হ্যাঁ মানে পুরো শব্দটা হবে একটাই শব্দ। সোডিয়াম আরো আর্জেন্টো সায়ানাইডের সংকেত কি Na, Ag, সিলভার Ag, সায়ানাইড Cn2, তৃতীয় বন্ধন। ক্যাথোড কি না যে বস্তুর প্রলেপ যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে সেই বস্তুকেই ক্যাথোড। আর অ্যানোড কি হবে 4 নম্বরে, অ্যানোড না বিশুদ্ধ সিলভার দণ্ড বা পাত। তাহলে এইগুলো হচ্ছে তোমাকে আপাতত এই কয়েকটা মনে রাখলেই চলবে তড়িৎ লেপনে আমরা যেগুলো মেন করে থাকি। হ্যাঁ আরো রয়েছে, যেমন দস্তা লেপন যদি দেওয়া হয়, আরো একটা বলে দিই, গ্যালভানাইজেশন বলা হয় দস্তা লেপন। টিন লেপন আছে, হ্যাঁ টিনের প্রলেপ দেওয়া হয়, টিন প্লেটিং বলে। 5 নম্বরে যেমন বলছি দেখো দস্তা লেপন, জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন। দস্তা লেপন ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য 5 নম্বরে আসছে দেখো জিঙ্ক সালফেট, আর ওই লবণটার সংকেত ZnSO4। আর ক্যাথোড কি না যে বস্তুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হবে, গ্যালভানাইজেশন করা হবে, সেই বস্তুটাকেই ক্যাথোড। অ্যানোড হয়ে যাবে বিশুদ্ধ জিঙ্ক দণ্ড। 5 অ্যানোড হচ্ছে বিশুদ্ধ দস্তার পাত বা জিঙ্ক দণ্ড। কেমন এইগুলো হচ্ছে তৈরি করে রাখবে।